যে সমীকরণ সেই রূপটা এরকম, তাই না? রাইট, এই একটা ফর্মেট আমরা দেখে আসছিলাম। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভ করা। সো আগের ক্লাসে আসলে একটা প্রবলেম দেখলাম যে অনেকেই তোমরা বুঝতেছো না যে এখান থেকে কেন্দ্র কিভাবে বের করতে হয়। এটা যদি না বুঝো ভাইয়া তাহলে আসলে একটু দুঃখই পাবো যে তোমরা একটা সমীকরণ দাও সেখান থেকে কেন্দ্র কিভাবে বের করতে হয় বুঝবে না কেন। দেখো, এটা কেন্দ্র হচ্ছে যে এক্স এর যে সহগটা দেওয়া থাকে, এক্স এর সহগ এখানে কত বলো তো, 2g। এটাকে তুমি -2 দ্বারা ভাগ করবা। সো -2 দ্বারা ভাগ করলে কি থাকতেছে, -g। আর এটাকে তুমি -2 দ্বারা ভাগ করলে -f। তার মানে এটা কেন্দ্র কিন্তু -g -f, নট জিএফ। জিএফ কিন্তু কেন্দ্র না ভাইয়া, কেন্দ্রটা হচ্ছে -g -2। কেউ আবার পরে যদি প্রশ্ন করে ভাইয়া -2 দ্বারা ভাগ কেন, তাহলে কিন্তু মায়ের হবে, কোনো উত্তর হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আগে থাকতে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা, সি কি জিনিস, বা এখান থেকে আচ্ছা আরেকটা জিনিস প্রশ্ন করে ফেলি, বলো তো এখান থেকে রেডিয়াস কিভাবে বের করা যায়? এই যে দেখো দেওয়াই আছে, সো আর জিজ্ঞেস করতেছি না। এটা হচ্ছে আর বের করার ফর্মুলা, রাইট? মানে এখানে হচ্ছে আর স্কয়ার, মানে তোমার এটা বের করতে হলে রুট দিয়ে করে ফেলবে এটা। সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনগুলো আগে তোমাদের বুঝাই ফেলি। 1 নম্বর কন্ডিশন সেটা হচ্ছে যদি সেটাকে বৃত্ত হতে হয় তাহলে তোমাকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দুটো অবশ্যই সমান হতে হবে এবং সমচিহ্ন বিশিষ্ট হতে হবে। তার মানে যদি কখনো ইকুয়েশন এরকম থাকে, মনে করো যে 4x² প্লাস 3y², বাদ বাকিগুলো মনে সব ঠিকই থাকলো, মনে করো 2x মাইনাস 2y, এখানে +7 = 0। সো এটা কি কোনোদিন বৃত্তের সমীকরণ হতে পারবে? বলো, কমেন্টে লিখো ইয়েস অর নো। হ্যাঁ, সবাই লিখছো না, গুড। আচ্ছা, বাট যদি কখনো এরকম থাকে, দেখো ভাইয়া, তোমার মনে করো এই জায়গাতে আছে -4, এখানেও -4, তাহলে এটা কি বৃত্ত হতে পারবে কিনা আমাকে এটা জানাও তো। আমি চেঞ্জ করে দিয়েছি, আবার জানাও। এখানে -4x² -4y² এরকম আছে। হ্যাঁ, এখন পারবে। সো কন্ডিশনটা এটা মনে রেখো যে সহগ দুইটা মানটা অবশ্যই সমান হতে হবে এবং সমচিহ্ন বিশিষ্ট, হয় দুইটাই প্লাস হতে হবে অথবা দুইটাই মাইনাস হতে হবে। আর একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। এক্স ওয়াই যুক্ত পদ থাকলে সেটা কি হবে না, বৃত্ত হবে না। আর এক্স ওয়াই যুক্ত পদ নাই, এই কথার মানে কি আসলে এক্স যুক্ত পদের সহগটা শূন্য, ঠিক আছে? সো তুমি এখানে বলতেই পারো যে ভাই এখানে আসলে এক্স যুক্ত পদ আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি এরকম লিখো যে এটার সাথে আসলে এক্স ওয়াই আছে, তার মানে এটা হচ্ছে এটা যে সহগটা আছে সহগটা আসলে শূন্য। সো সহগ শূন্য হওয়া মানে রিয়েলি তার কোনো এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? সো চলো আমরা শুরুতে একটা কোশ্চেন করে ফেলি, এটা এমসিকিউ টাইপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে কে এর মান কত হলে এটা বৃত্ত নির্দেশ করবে, এই টাইপের প্রশ্ন আসেই, সেটা একটু মনোযোগ দাও। সো যদি আমি এটা এমসিকিউ এর জন্য সলভ করতেছি, সো খুব বেশি লিখবো না, আর রিটেনের জন্য করলে তুমি ফুললি আগে লিখবা। সো তোমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এটাকে তোমার একটু সাজাইতে হবে, ফরম্যাটে আনো। তো দেখতেই পাচ্ছ এখানে x+y - 3 হোল স্কয়ার একটা ফর্মুলা দেওয়া আছে, মানে a+b+c হোল স্কয়ারের ফর্মুলা। সো তুমি চাইলে পুরো ফর্মুলাটা ভাঙতে পারো। কিভাবে ভাঙবা? x² + y² + 9, এরপর +2ab ছিল, এই তো, তার মানে 2xy +2bc, বিসি করলে মানে -6y আসতেছে, -2ca, তার মানে 6x, এই জিনিসটা আসতেছে, রাইট? আচ্ছা, আর এখানে আমি যদি গুণ করে ফেলি তাহলে এখানে কি থাকতেছে দেখো, +kxy। আর বাদ বাকি গুণগুলো বুঝছো আমি করতেছি না, কারণ আমার মেইন টার্গেটটা থাকতেছে এক্স ওয়াই নিয়ে। সো তুমি আসলে চাইলে এই পুরোটা না করেও শুধুমাত্র এখানে এক্স ওয়াই যুক্ত পদগুলো বের করলে আসলে তুমি সলভ করতে পারবা, বাদ বাকিগুলো ইজ ইকুয়ালস টু মনে করো 0 আছে। সো তুমি যদি এখানে এক্স ওয়াই কমন নাও, আলটিমেটলি কি পাচ্ছ দেখো তো, এক্স ওয়াই সহগটা পাচ্ছ k+2। তো এটাকে যদি তোমার বৃত্ত হতে হয় তাহলে অবশ্যই এক্স ওয়াই যে সহগটা আছে k+2, এটাকে 0 করতে হবে। গুড, তোমরা কমেন্টে অলরেডি বলে ফেলেছো, এটা হচ্ছে -2। সো এমসিকিউতে বুঝছো তোমার টার্গেট থাকবে শুধুমাত্র এক্স ওয়াই যুক্ত পদের সহগটা বের করা। সো তোমার ডিটেলস আসলে এত লেখার কোনো দরকারও নাই। ওকে, আমি সামনের দিকে যাচ্ছি। প্রথমের দিকে আমি তোমার একটা পোল দিয়ে দিলাম, দেখি যা পড়ালাম সেই জিনিসটাই তুমি কি বুঝলা, আনসার করো দেখি এটা। আমার প্রথমের দিকে একটু ফাস্ট চাই, যেহেতু সহজ বিষয়গুলো, পরের দিকে আমাদের নতুন নতুন কিছু আছে, ওগুলো আমরা একটু ধীরে সুস্থে পড়বো। দিয়েছো, চলো দেখি এটা রেজাল্ট আসলে কি হবে। আচ্ছা, বলতেছে যে একটা বৃত্ত, একটা সমীকরণ দেওয়া আছে, মানে এটা যদি বৃত্তের সমীকরণ হতে হয় তাহলে কে এর মান কত, অ্যাজ ইউজুয়াল, রাইট? সো আমাকে যেটা বের করা দরকার সেটা হচ্ছে এক্স ওয়াই সহগ কত। সো এখানে তো আমার কোনো ফরম্যাটও করা লাগতেছে না দেখতেছি, তার মানে সরাসরি আমার ফরম্যাট করা আছে, তার মানে এটাকে 0 হতে হবে। সো আলটিমেটলি এখানে কে এর মানটা আসতেছে কত, +-5, রাইট? সো যে কোনো একটা হলেই হয়, বাট অপশন আসলে -5 নাই। সো এর জন্য আমি সি দেখাচ্ছি। অপশনে যদি তোমার +-5 দেওয়া থাকতো তাহলে তুমি +-5 দিতা, ঠিক আছে? সো এটা ঠিক আছে এখন, সবাই হোপফুলি বুঝছো। আচ্ছা, আমি এখন পরবর্তীতে আগাচ্ছি। ওকে,
এখন এখানে আসো, দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো। সো আমরা তো বৃত্তের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন সেটা জানি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, রাইট? এখন দেখো তো তিনটা বিন্দু দেওয়া আছে, ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। সো তিনটা বিন্দু দেওয়া থাকলে দেখো তো এই যে বৃত্তের যে সমীকরণ, এখানে আসলে আননোন কারা? আননোন কিন্তু তিনটা, একটা হচ্ছে জি, একটা এফ, একটা সি, এরা কিন্তু আননোন এবং কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কারা? ভেরিয়েবল হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। সো ভেরিয়েবল তো থাকবেই, সমীকরণ মানে সেখানে ভেরিয়েবল থাকবে। তোমার মেইন টার্গেট হচ্ছে এই জিএফসির মানটা বের করা, যারা আননোন। এবং এটা জানো যে যতটা আননোন ঠিক ততটা তোমার সমীকরণ দরকার, আদারওয়াইজ তুমি কিন্তু বের করতে পারবে না, রাইট? যদি আননোন তিনটা থাকে বাট সমীকরণ দুইটা, তুমি এটা জীবনেও সলভ করতে পারবে না। সো যতটা ইকুয়েশন ঠিক ততটা আমার, মানে যতটা আননোন ঠিক ততটা ইকুয়েশন লাগবে। সো কন্ডিশনও দেখো আমার তিনটাই দেওয়া আছে, তুমি যদি প্রত্যেকটা বিন্দুতে এখানে কি করো, এটাকে স্যাটিসফাই করো, তাহলে কি হচ্ছে, প্রথমে এগুলোর মান বসাবো। তার মানে প্রথমটার জন্য এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। আমি যদি একটা ডিটেলস ক্যালকুলেশন দেখাই তোমাকে, সেখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস এখানে যদি একবার একটু বসাই ফেলি, তার মানে এখানে হচ্ছে 6x প্লাস এখানে হচ্ছে 8y প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। সো তুমি যদি একটু সাজুগুজু করাও, সো 6x প্লাস 8y প্লাস সি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 9 আর 4 16, তার মানে -25। ঠিক আছে, সো -25। এই দেখো আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি তুমি যদি এখন এটা বসাও, তাহলে আমি একবারে লিখতেছি, দেখো এটা কত হবে, এটা হবে হচ্ছে 10x প্লাস 12y প্লাস সি ইজ ইকুয়ালস টু -25 -36। ঠিক আছে, ক্যালকুলেশনটা করো। এটা মনে করো দ্বিতীয় ইকুয়েশন, এটা হবে কত, 11 স্কোয়ার, তো তার মানে সরি 11 তো মানে 22, তার মানে 22x, এখানে মোমেন, y থাকতে ভাইয়া। জি দিয়ে লিখা তো এটা মনে হয় এক্স দিয়ে লিখে ফেলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, এটা জি হবে, এগুলো এক্স দিয়ে লিখে ফেলছি, আমরা তো এক্স আর ওয়াই এর মানই বসাচ্ছি, সরি। ওকে, সো এত জি, তারপরে এখানে তো এফ থাকতেছে না, বা এখানে লিখে হচ্ছে 0 × এফ প্লাস সি ইজ ইকুয়ালস টু 11 স্কোয়ার, তো মানে -121, এটা থাকতেছে। তিনটা সমীকরণ এখন পেয়ে গেলাম। দেখো এখন তোমার কাজ হচ্ছে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর দেখবে একটা ইকুয়েশন বা সলভ মোড আছে, ওখানে তুমি জিএফসির মানটা বের করে ফেলবা। ঠিক আছে, সো ঝটপট এটা দেখছি কমেন্টে কেউ লিখেছো কিনা, হ্যাঁ লিখে ফেলছো, এফ এর মান অনেকে বের করে ফেলছো। যাই হোক তোমরা যে জিনিসগুলো, আচ্ছা আবার ভুল করেছি, একটু সব জলদিই আমি করেছি, ঠিক আছে। ওকে, সো হোপফুলি বুঝছো, মানে প্রসেসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, পার্টিকুলারলি এই একটা ম্যাথের জন্য আরেকটা প্রসিডিউর আমরা করতে পারি, সেটা হচ্ছে তুমি যদি ঢাল বের করো, মনে করো এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 3 4 আর একটা 5 6, দেখো তো এই দুইটা বিন্দু তুমি যদি ঢাল বের করো, মনে করো প্রথমটার ঢাল আমি বলতেছি m1, সো প্রথমটার ঢাল হচ্ছে কত, হচ্ছে 6 - 4, আর এখানে হচ্ছে 5 - 3, সো এখানে হচ্ছে 2/2, তার মানে আলটিমেটলি থাকলো এখানে 1। আর আরেকটা m2 বের করি, এই দুইটা ঢাল দেখো তো ভাইয়া, এখানে কত হচ্ছে, এখানে আমি লিখতে পারি 0 - 6 আর 11 - 5, সো আলটিমেটলি উপরে থাকতেছে 6, নিচে থাকতেছে -6, কাটাকাটি করলে -1, তাই তো। এখন দেখো যদি দুইটার ঢালের গুণফল কত হচ্ছে, এখানে -1 হয়, বলো তো দুইটা ঢালের গুণফল কখন -1 হয়, ক্যালকুলেটর। আচ্ছা, দুইটা ঢালের গুণফল যদি লম্ব হয়, রাইট, তার মানে যেটা বোঝাচ্ছে যে এই দুইটা বিন্দু, তোমার ধরো যেটা হচ্ছে 3 4, আর এটা মনে করো 5 6, আর এটা মনে করো 11 0। সো আমি যেটা পেলাম, এইখান থেকে এই যে সরলরেখা আর এই যে দুইটা সরলরেখা যদি টানি, তার মানে এখানকার কোণটা 90 ডিগ্রি হচ্ছে, রাইট, তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। এখন বলো তো আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে জানি তাই না, পরিধিস্থ যে কোণগুলো আছে, বলো তো কোন কোণটা 90 ডিগ্রি হয়, বৃত্তের উপরে পরিধিস্থ কোন কোণটা 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ না, রাইট? এটা হলে তোমাদের মনে আছে, তার মানে যেটা বোঝাতে চাচ্ছি আসলে, এই তোমার হচ্ছে 3 4 আর 11 12, এই দুইটা হচ্ছে একটা জ্যা, সরি বৃত্তের যে ব্যাসটা, সেই ব্যাসের আসলে দুইটা প্রান্ত বিন্দু, তাই না ভাইয়া? সো ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু থাকে, তাহলে আমরা কিন্তু সেটা সলভ করতে পারি কিভাবে বলো তো। ফর্মুলা হচ্ছে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2
এটা ইজ ইকুয়ালস টু 0 করে ফেলবা। আমি আর এটা মান বসাচ্ছি না, ঠিক আছে? তোমরা একটু ক্যালকুলেশন এটা করে ফেলবা। দেখো দুইটাই তুমি জানো, এটাকে x1 y1 ধরো আর এটা x2 y2 ধরো, এখানে মান বসাই দিবা, ব্যাস ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো, সো কমেন্টে সবাই একটু সি লিখে ফেলো তো ভাইয়া, যে ক্লিয়ার, এই পর্যন্ত দুইটা প্রসেসের কথা বললাম সেটা বুঝে গেছো। এবার একটা বলি ভাইয়া, এই যে সবসময় যে লম্ব হবে একদম পছন্দ না ভাইয়া, পার্টিকুলারলি এই ম্যাথটার জন্য হচ্ছে। তাহলে তুমি যদি আসলে এটা না চিন্তা করে সেফ থাকতে চাও, তাহলে তুমি প্রথম মেথডটাতে যেতে পারো। এটা অলওয়েজ হবে, ঠিক আছে? এটা লম্ব হোক আর নাই হোক, এটা অলওয়েজ ট্রু। ঠিক আছে? সো আমি এখন পরবর্তী স্লাইডে আগাচ্ছি। এখন এখানে দেখো একটা, এটা রুয়েটে আসছে, খুবই রিসেন্ট, 19-20-এ। কি বলতেছে, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, যেটা স্থানাঙ্ক হচ্ছে 2a0, তার মানে সেটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এবং বি হচ্ছে -a0, সো এক্স অক্ষের লেফট সাইডের দিকে। বিন্দু দুটির মধ্য দিয়ে গমনকারী দুইটি রেখা ওয়াই অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এখন দেখো, এই দুইটা বিন্দু দিয়ে এমন একটা কমন রেখা আঁকতে হবে। চাইলে আমি এরকম একটা রেখা আঁকলাম, মনে করো এই দিক থেকেও আমি এমন একটা রেখা আঁকতে পারি যেটা ওয়াই অক্ষতে ছেদ করবে, রাইট? তুমি যদি চাও আহ এভাবেও আঁকতে পারতা। দেখো, এদিক দিয়ে একটা গেল, এদিক দিয়েও গেল। এই দেখো দুইটা নীল আর দুইটা যে তোমার গ্রিন আঁকলাম, দুইটাই কি আমার সি বিন্দু হতে পারে না? কজ এখানে বলে নাই, যদি বলতো যে ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে ছেদ করে, তাহলে কিন্তু শুধুমাত্র মনে করো আমি এই সি বিন্দুটা নিতে পারতাম। বাট আমি এখানে আরেকটা সি সি প্রাইম দুটাই কিন্তু নিতে পারি, কজ আমাকে বলে নাই যে এটা কি শুধু ওয়াই পজিটিভ নাকি ওয়াই নেগেটিভ, শুধু বলছে ওয়াই অক্ষ, তার মানে দুইটাই হতে পারে। সবাই কি এটা বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি বুঝেছো? একটু দেখো তো, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে। সো আমি আবারও এখানে দেখাচ্ছি, এই চিত্রটা অলরেডি আমার হাতে রাখাচ্ছে, সুন্দর করে এখানে চিত্র আঁকা আছে, আমি তোমাকে সেটাই দেখাই। যে আমার এ বিন্দুগামী, আচ্ছা দুইটাই এ লিখা, আসলে এটা হচ্ছে সমস্যা, এটা এ না, এটা বি হবে। ঠিক আছে? সো এ বিন্দুগামী আর একটা হচ্ছে বি বিন্দুগামী, দুইটা সরলরেখা করতে হবে। তার মানে দেখো, আমি বি বিন্দুগামী একটা সরলরেখা করলাম, আবার এ বিন্দুগামী একটা সরলরেখা করলাম, যেটা আমার কোন বিন্দুতে মিলিত হচ্ছে, এই সি বিন্দুতে। সো আমি যে চিত্র তোমাকে একটু আগে দেখাইছিলাম, সেটা নিচের দিকেও হতে পারে, সো সেটাকে আমি বললাম মনে করো সি প্রাইম। চিত্রটা এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আমাকে জানাও, যদি বুঝে থাকো সো কমেন্ট আবার সি লিখে ফেলো, আপ টু দিস ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমি ফার্দার আগাচ্ছি। পরবর্তী বলতেছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। পরে আমার বৃত্তের সমীকরণ বের করতে হবে। সো এখন সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? অনেক প্রসিডিউর আছে। তুমি যদি কোনোভাবে মনে করো এইটা আর এটা সরলরেখার সমীকরণ বের করতে পারো, তাহলে সেট করতে পারো, সেভাবে করতে পারো, বা আদারওয়াইজ কোনো সিস্টেম আছে কিনা চলো দেখি। সো আমরা যেহেতু জানি যে এই সি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুর ভুজ 0 হয়, রাইট? সো এটা একমাত্র থাকবে সেটা হচ্ছে কোটি, তো ধরে নিলাম সেটার কোটি হচ্ছে বি। তার মানে ধরে নিচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 বি। ওকে, এখন দেখো ভাইয়া, তারা শুধুমাত্র ছেদ করে নাই, বলে দিছে লম্বভাবে ছেদ করছে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, যদি তুমি ঢাল বের করো, ঢাল মনে করো সি রেখার ঢালটা বের করবা, আবার ইন দ্য মিন টাইম তুমি এম বিসি রেখার ঢাল বের করবে, যেহেতু তারা পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালের গুণফলটা অবশ্যই -1 হবে, তাই না ভাইয়া? ওকে ভাই, লম্ব হয় নাই জানি, কজ এটা তো আমি হচ্ছে কাটা কম্পাস দিয়ে সুন্দর করে আঁকতেছি না। তোমার এখানে এটা সম্পাদ্য না যে অ্যাকুরেট ফিগার রাখতে হবে, তুমি একটা রাফলি আঁকলেই হবে। পরীক্ষার হলে কলম দিয়ে আঁকবা, আবার হচ্ছে কাটা কম্পাস, এত টাইম কই? আচ্ছা, এখন দেখো আমার দুইটা ঢাল বের করতে হবে, বলো তো সি এর ঢাল যদি বের করতে চাই তাহলে কি করতে পারি আমি? আহ, দেখো, ওয়াই গুলো ডিফারেন্স নাও, 0 - বি আর 2a - 0, এটার সাথে এখানে গুণফলটা কত হচ্ছে দেখো, এই দুইটা যদি বের করি, সো এখানে হচ্ছে b - 0 আর 0 মাইনাস মাইনাস এ, এদের গুণটা হচ্ছে -1। সো আলটিমেটলি উপরে কি থাকে দেখো, উপরে থাকতেছে হচ্ছে -b², আর এখানে থাকে 2a, এখানে a, তার মানে 2a² ইজ ইকুয়ালস টু -1। সো আলটিমেটলি মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমার দরকার b² মান, b² মান হচ্ছে 2a², বা b ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি √2a। এন্ড অবভিয়াসলি এটার সামনে একটা আমার প্লাস মাইনাস দিচ্ছি। আচ্ছা, কেন প্লাস মাইনাস দিচ্ছি? দেখো, আমি যদি এই সি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে এটা মানে স্থানাঙ্ক হবে হচ্ছে 0 √2a প্লাসটা। আর তুমি যদি নিচেরটা নাও সি প্রাইম, তখন হচ্ছে 0 - √2a। দেখো তো ভাই, এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আবার সি লিখে ফেলো।
ঠিক আছে, অনেকে বলছে ওয়াই নেগেটিভ কেন ভাইয়া, এখানে বলছে ওয়াই অক্ষের উপরে, সো ওয়াই অক্ষ তো দুইটা পার্ট, ওয়াই পজিটিভও আছে ওয়াই নেগেটিভও আছে, এর জন্য আমি দুই দিকই নিচ্ছি, স্পেসিফিক ভাবে বলে নাই। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল, তাহলে এটা আমি কিন্তু হাফ মানে 50% মার্ক পেয়ে গেলাম। এখন এবিসি বৃত্তের সমীকরণ চাইছে, তো দেখো তো এবিসি বৃত্তের সমীকরণ মানে কি, যে বৃত্তটা এই এ বিন্দু দিয়ে যাবে, সি বিন্দু দিয়ে বি বিন্দু দিয়ে যাবে, তার মানে বৃত্তটা হবে এইরকম, দেখো যে একটা বৃত্তকে ফেললাম লাল, মানে এই বিন্দুগুলো দিয়ে যাচ্ছে। সো আবার আগের কনসেপ্টটা ব্যবহার করতে পারি না ভাইয়া, দেখো তো ভাই এই কোণটা যেহেতু আমার 90 ডিগ্রি মানে π/2, আর ডেফিনেটলি এবার এবি হচ্ছে তার ব্যাস, তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা উল্টা, এটা 90 ডিগ্রি বলেই এবি তার ব্যাস, তাই না ভাইয়া? গুড, আগের ম্যাথ যেভাবে সলভ করলাম। সো এখন তাহলে আমি যেটা আনসার বের করতে চাই, ফর্মুলা তোমরা জানি, চলো এবার একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। এক্স মাইনাস এক্স ওয়ান, সো মনে করো এটার এক্স ওয়ান হচ্ছে 2a, এক্স মাইনাস এক্স ওয়ান, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স টু, যেহেতু মাইনাস আছে তার মানে প্লাস হয়ে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এটা জিরো, এবার ওয়াই মাইনাস ওয়াই টু, তার মানে সেটাও জিরো, ইজ ইকালস টু জিরো। সো আমি আর গুণটা করতেছি না, এই গুণটা তোমরা পারো, তোমাকে আমার টার্গেট না যে তোমাকে আমি যোগ বিয়োগ শিখাবো, আমার টার্গেট তোমাকে কিভাবে বৃত্ত শিখাইতে হবে, ঠিক আছে? সো যোগ বিয়োগটা তোমরা করে নিবা, এটাই হচ্ছে এর আনসার। সবাই কি বুঝতে পেরেছো? সবাই যদি বুঝো তাহলে কমেন্টে সি লিখো। সাদিয়া ঢালের ওইটুক বুঝো নাই ভাইয়া, এখানে বলছে যে সি বিন্দুতে তারা লম্বভাবে ছেদ করে, আর দুইটা রেখা লম্বভাবে ছেদ করলে তাদের ঢালের গুণফল -1 হয়। এই ঠিক আগের ক্লাসে HM2 তে তো সরল রেখা করছে, ওখানে তো ঢাল সম্পর্কে তোমার এতদিন বস হয়ে যাওয়ার কথা। একটু কনসেপ্টে যদি সমস্যা থাকে রিকোয়েস্ট করতেছি আগের ক্লাসের রেকর্ডটা মাস্ট দেখে নিবা। ওকে, আর আমি হচ্ছে একই ম্যাথ ডাবল করে ভাই একটু রিভিউ দিতে পারতেছি না, আমি একবার করেই বুঝাবো, কারো যদি সাউন্ড প্রবলেম ইন্টারনেট প্রবলেমের জন্য না বুঝতে পারো, আমাদের অপশন আছে ক্লাসগুলোর রেকর্ড দেখা, একটু কাইন্ডলি রেকর্ডগুলো দেখবা, আমি 100% নিশ্চিত তুমি রেকর্ড দেখলে বুঝে যাবা। এখন সব পরবর্তীতে যাই, সেটা হচ্ছে অক্ষ স্পর্শকারী বা ছেদকারী বৃত্তের সমীকরণগুলো কি হবে। তার মানে আমাদের অক্ষ আছে দুইটা, এটা হচ্ছে এক্স অক্ষ, যদি তোমার বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে বা ওয়াই অক্ষ থেকে, সরি ছেদ না মানে খণ্ডিত করে। আচ্ছা এই প্রশ্নটাও আগের ক্লাসে দেখলাম অনেকে করতেছে, ভাই ছেদ করা আর খণ্ড করা বা স্পর্শ করার মধ্যে পার্থক্য কি? আসলে খণ্ড আর ছেদ একই জিনিস, স্পর্শের মধ্যে পার্থক্য কি একটু বলে ফেলি। দেখো এইখানে ওয়াই অক্ষটা এই বৃত্তকে স্পর্শ করছি, স্পর্শ করা মানে হচ্ছে একটা বিন্দু দিয়ে যাওয়া, আর ছেদ করা মানে কাটা, কাটলে অবশ্যই সে অ্যাটলিস্ট দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, মানে বৃত্তের ক্ষেত্রে অবশ্যই দুইটা বিন্দু দিয়ে যাবে, তিনটা বিন্দু দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে কেউ আমাকে আর পরে প্রশ্ন করো না ভাই ছেদ করা আর স্পর্শ করার মধ্যে পার্থক্য কি, এটা কি বুঝছো? ছেদ করার স্পর্শ করার মধ্যে পার্থক্য কি? ওকে, ক্লিয়ার। সো ছেদ আর স্পর্শ করা এক জিনিস না। আচ্ছা, সো আমরা এখন খণ্ডিত অংশ পরিমাণ বের করছি, এটাও তোমরা জানো যে এক্স অক্ষ থেকে যতটুকু খণ্ডিত অংশ করতেছি তার মানে এতটুকু, এটার মান হচ্ছে জি স্কোয়ার মাইনাস সি হয়, আর ওয়াই অক্ষ থেকে যদি আমি নিতে চাই মানে ওয়াই অক্ষের এতটুকু পরিমাণ, সেটা হচ্ছে রুট ওভার মানে 2 √ এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা মুছে দিব না, তাহলে আমি লিখে দিলাম ছেদ ভার্সেস স্পর্শ। ঠিক আছে, এটা হচ্ছে ছেদ, এটা হচ্ছে ছেদ করা, আর এই যে এইটা, এটা হচ্ছে স্পর্শ করা। ঠিক আছে, শর্মি আবার লিখে দিলাম। এখন এদিকে দেখো, এক্স অক্ষকে স্পর্শকারী যদি স্পর্শ করে, এতক্ষণ আমরা ছেদ বা খণ্ডিত অংশ নিয়ে কথা বললাম, এখন যদি স্পর্শ করে তাহলে কি হচ্ছে দেখো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তার মানে ধরো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শ করছে, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত হবে, এইচ জিরো, রাইট? যেহেতু এক্স অক্ষের উপর এখানে কোটি জিরো হবে, আর এটা কেন্দ্র কোথায় যাবে বলো তো, এখানে। সো তুমি বৃত্তর কথা বাদ দাও, তোমাকে বৃত্তের কথা বাদ দিয়ে যদি আমি নর্মালি চিন্তা করতে বলি, এতটুকু যদি এইচ হয় তার মানে কি বুঝতেছি দেখো তো ভাইয়া, এই এতটুকু এইচ হবে, রাইট? তার মানে এই বিন্দুর যদি তুমি স্থানাঙ্ক বের করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে হচ্ছে এইচ, আর আমার বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে মনে করো এতটুকু, এতটুকু কত আমি ঠিক জানি না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা বলতেছে যে বৃত্তের যতটুকু ব্যাসার্ধ যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির সমান। কেন ভাই, এটা যদি তোমার কেন্দ্রের কোটি কে হয়, তাহলে তোমাকে যদি জাস্ট নর্মালি চিন্তা করতে বলি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে একটা পয়েন্ট আছে বলো এইচ কমা কে, সেটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে বলো তো ভাইয়া? এতটুকুকে তুমি বলবা কে আর এতটুকুকে এইচ, তাই না ভাইয়া? তার মানে আমরা দুইটা মানে ইনফরমেশন পাচ্ছি, সেটা হচ্ছে যদি স্পর্শ করে, দেখো এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তার মানে মনোযোগ দিয়ে শোনো, লেখা বন্ধ করো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো, এই যে এইচ কে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, রাইট?
সো স্পর্শবিন্দুর ভুজ, দেখো স্পর্শবিন্দুর ভুজ কেন্দ্রের ভুজের সমান, রাইট? আবারও বলতেছি, স্পর্শবিন্দুর যে ভুজটা পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রের ভুজের সমান। আর কেন্দ্রের যে কোটি, কেন্দ্রের যে কোটি সেটা ব্যাসার্ধের সমান। কথা ক্লিয়ার কিনা? এই কথাটা আবারও বলতেছি, যে স্পর্শ করতেছে যে বিন্দুতে, সেই এই কথাটা সেখানে একটু লিখা নাই, সেখানে লিখে দিলাম স্পর্শবিন্দুর ভুজ ইজ ইকুয়ালস টু হচ্ছে কেন্দ্রের ভুজ। কি যে লিখতেছি, হাতের লেখা আসলে খুবই খারাপ। স্পর্শবিন্দুর ভুজ হচ্ছে কেন্দ্রের ভুজের সমান, আর কেন্দ্রের যে কোটি সেটা হচ্ছে তার ব্যাসার্ধের সমান। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে উল্টাটা হবে এই ক্ষেত্রে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এটা হচ্ছে আমার স্পর্শ বিন্দু, রাইট? সো ধরো স্পর্শ বিন্দু, এবার এখানে কি ধরবো, 0, কে। তাহলে বলো তো দেখি কে বলতে পারে এই স্পর্শ বিন্দুর কি আসলে কেন্দ্রের কিসের সমান হবে, দেখি কে বলতে পারে। ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে স্পর্শ বিন্দুর ক্ষেত্রে আসলে শুধুই কোটি থাকে, তাহলে কোনটার মান কোনটার সমান হবে, দেখি কে বলতে পারে। গুড, ভুজ। কেন বলো তো ভাইয়া, এখান থেকে আমি এদিকে যাচ্ছি, রাইট? সো এতটুকু হচ্ছে আমার কে এর মান, সো সেম জিনিস এতটুকুই আমার এক্স থেকে দূরের মান, তার মানে এটা হচ্ছে তার ভুজের সমান। আর এটা যদি তোমার এইচ হয়, এটা যদি তোমার কে হয়, তাহলে ওর ব্যাসার্ধ কতটুকু বলো তো ভাইয়া, এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, তার মানে এইচ হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, সো এই জিনিসটা মনে রেখো, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের ভুজের সমান। ঠিক আছে, ওকে। সো এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা। এখন আসো, এক্স অক্ষকে স্পর্শকারী বা ছেদকারী বৃত্তের সমীকরণগুলোর ক্ষেত্রে আসলে কি করতে যাচ্ছে। এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 2, 3, সো অলরেডি কেন্দ্র দেওয়া আছে, এবং এক্স অক্ষকে স্পর্শ করে। সো একটু আগে যা বুঝালাম, দেখো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আচ্ছা, তার সমীকরণ কি হবে, x - 2 হোল স্কোয়ার। তোমরা একটু আগে লিখে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন, হাসিনা খালেদার যে ফরম্যাটটা আছে, এক্স মাইনাস হাসিনা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস খালেদা স্কোয়ার ইজ ইকুয়ালস টু, মনে করো বৃত্তের রেডিয়াস, তাই না, এটাতে। সেই ক্ষেত্রে আমরা ওয়াই জানি, কে জানি, কে কত 3, সো এটা স্কোয়ার ইজ ইকুয়ালস, আমার শুধু ব্যাসার্ধ জানা দরকার, দেখি কে বলতে পারে এটা ব্যাসার্ধ কত হবে, কমেন্টে জানাও আমাকে। ওকে, সবাই লিখছো 3, গুড, 3 হবে, তার মানে 3 ফুট স্কোয়ার, ব্যাস ক্যালকুলেশন করে নিবা, এটা হচ্ছে এর আনসার। আর রিটেন হলে এই পর্যন্ত লিখে রেখে দিলেও তোমার চলবে, ঠিক আছে, এখানে লিখে রেখে দিতে পারো, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বৃত্তের। আর যদি আরেকটু সেফ থাকতে চাও, মনে একটু খুঁতখুত থাকে, তাহলে এটাকে একটু ফার্দার ক্যালকুলেশন লিখে দিবে, এরকম x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y, আর এখানে থাকতেছে +4, এখানে থাকতেছে +9, তার মানে আলটিমেটলি 13। ও এখান থেকে আবার 9 আবার বাদ দিতে হবে, মানে ক্যালকুলেশন করে না, এটা বলতেছে না। পরবর্তীটা আমার মনে হয় না এটা আবার করে দেওয়ার দরকার আছে, সেম ফরম্যাট, তাই না ভাইয়া? এখানে হচ্ছে x - 2, বলতো পরেরটা কমেন্ট করে ফেলা অলরেডি, y - 3 স্কোয়ার, রেডিয়াস কি হবে সবাই লিখো, সবাই লিখছো 2, সো এটা পর 2 স্কোয়ার, ক্যালকুলেশন করে নিবা, সবাই বুঝে যাচ্ছে, ঠিক আছে? সো হোপফুলি সবাই ক্লিয়ার, ঝটপট লিখে ফেলো তো সি, তাহলে বুঝে যাচ্ছে সবাই ক্লিয়ার। আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, ওকে, একদম ঝটপট করবে এই জিনিসগুলো। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে। খুব ইম্পর্টেন্ট, একটু আগে যা বললাম, এক্স অক্ষকে যদি 40 বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0, এক্স অক্ষকে এখানে স্পর্শ করছে। এখন আগে বলে ভাই, ভাইয়া মনে করো না পরীক্ষাতে এরকম তোমার সুন্দর নাদুস নুদুস ফিগার আঁকানো থাকবে, ভাইয়া আমি তোমাকে বুঝাচ্ছি, আর কম সময় নেওয়ার জন্য আমি আগে থাকতেই চিত্রগুলো এঁকে রাখছি, তোমাকে কিন্তু চিত্র আঁকাই দিতে হবে, নিজে নিজে আঁকতে হবে। আমি প্রথমে বলতে পারো যে ভাই আপনি দুইটা বৃত্ত কেন আঁকছেন, দেখো এক্স অক্ষ কি স্পর্শ করে, তার মানে এটা এক্স স্পর্শ, মানে এক্স অক্ষ এটা। সো এক্স অক্ষ কি স্পর্শ করে, এরকম বৃত্ত কিন্তু অনেক কয়টাই হতে পারে, দেখো এরকম, এখানে স্পর্শ করছে, এই সাইড স্পর্শ করছে, এই সাইড স্পর্শ করছে, এই সাইড স্পর্শ করছে, তাই না ভাইয়া? অনেক কয়টা হতে পারে, টোটাল এই যে 4টা বৃত্ত আঁকছে, বাট কন্ডিশনটা আবার বলছে যে ওয়াই অক্ষ হতে 6 একক ছেদ করে। এখন ওয়াই অক্ষ থেকে 6 একক ছেদ করে এরকম বৃত্ত কিন্তু আবার এক্স অক্ষকে স্পর্শ করে, এরকম কয়টা হতে পারে দেখো তো, এরকম করে নিতে পারি, এদিক থেকে 6 একক ছেদ করলো, আবার এরকম করতে পারতাম, এরকমও নিতে পারতাম, আবার আমি অন্য কালার দিচ্ছি, মনে করো ঠিক
এখানে যদি স্পর্শ করে এরকমও নিতে পারতাম, আবার এদিক থেকে এরকমও নিতে পারতাম, মানে আলটিমেটলি আবার চারটা নেওয়া যায়। বাট যেহেতু বলছে 40 বিন্দুতে স্পর্শ করে এবং এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এর জন্য এই সবুজ দুইটা বৃত্ত বাদ, এই দুইটা হবে না। বাট তোমাকে যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করে বলতাম যে ভাইয়া -40 বিন্দুতে স্পর্শ করে, তাহলে কিন্তু এই সবুজ দুইটা বৃত্ত হতো, লাল হতো না। এই জিনিসটা বুঝলা কিনা, ফিগার ড্র করা বোঝাটা খুবই জরুরি। বুঝছো কিনা? যদি বুঝে থাকো সবুজের ব্যাপারটা সবাই এস কমেন্ট করো যে হ্যাঁ ব্যাপার বুঝছি। সবুজের যে ব্যাপারটা এস লিখো, তাহলে স্পেসিফিক হলাম যে আসলে এখানে টোটাল চারটা চারটা হতে পারে, কিন্তু কেন আমি এই লাল সাইড, লাল দুইটাই নিলাম এবং ডান সাইডে কেন নিলাম। সো বুঝতে হবে ভাইয়া, হুবহু এরকম কপি পেস্ট মাইরো না। পরীক্ষাতে সিমিলার টাইপের ম্যাথ আসতে পারে, বাট ডাটা কিন্তু সামান্য চেঞ্জ করলে মানে তোমার কি হতে পারে, ফিগারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, যারা বুঝো না তারা আবার বলতেছি, এখানে এক্স ইজ ইকুয়ালস টু 40 বিন্দুতে স্পর্শ করছে। বলো 40 বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে থাকে না ঋণাত্মক দিকের উপরে থাকে? ধনাত্মক দিকে থাকে না ঋণাত্মক উপরের দিকে থাকে? বলো। প্লাস সাইডে থাকে। অবশ্যই, তাহলে প্লাস সাইডে এই যে লাল যে বৃত্তটা করতেছে, মানে এই যে লাল, এটা সেই লাল দুইটা বৃত্ত দেখো প্লাস সাইডের দিকে আছে। আর তুমি যদি সবুজ এটা নিতা, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ দিকে যাইতো। সো আমি কোশ্চেনটা 40 বিন্দুর পরিবর্তে যদি -40 বিন্দু দিতাম, তাহলে আমার বৃত্ত দুইটা হতো এরকম। আমি আবার একে দেখাচ্ছি। আচ্ছা, খুব বাজে আঁকা, এইরকম। আর এখান থেকে মনে করো এইরকম হতো, ঠিক আছে? তার মানে তখন এরকম হতো না, এই সবুজটার মতো হতো। এবার কি ক্লিয়ার? স্পেশালি আগে যারা বুঝো না এখন তারা কমেন্ট করো, এস লিখে ফেলো, মানে ক্লিয়ার এই ব্যাপারটা। ঠিক আছে, সো আমি এতক্ষণ পর্যন্ত জাস্ট তোমাকে কোশ্চেনই বুঝালাম, কিন্তু এই জিনিসগুলো আমাকে একটু মুছতে হচ্ছে ভাই, নাহলে আমার লেখার কোনো জায়গা থাকবে না। আমি পাশের টুকু রেখে দিচ্ছি, এতটুকু থাকতেছে, এখন আমি এখানেই ক্যালকুলেশন পসিবল। এবং তুমি অবশ্যই ফিগার রাখবা, ফিগার রাখলে তোমার লেখার পরিমাণ অর্ধেক কমে যায়। দেখো তো কিভাবে কমে। এখন বলতেছে ওয়াই অক্ষ থেকে 6 একক খণ্ডন করে, তার মানে কি জানো ভাইয়া, এই যে এখান থেকে এই অংশটুকু, এটা হচ্ছে 6 একক। এবং আমরা ছোট্টবেলা থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি এখানে একটা লম্ব টানি, সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা 9 10 পড়ে আসছো। তার মানে এই এতটুকু হবে 3 একক, এতটুকু হবে 3 একক, তাই না ভাইয়া? আচ্ছা, এবার আমাকে বলো তো ভাইয়া, এইটা যদি 4 হয়, 4 মানে হচ্ছে কি দেখো, এইখান থেকে এতটুকু 4, রাইট? সো এতটুকু যদি 4 হয়, তাহলে এতটুকু 4 একটু আগে তো আমরা দেখছি। তার মানে এটা যদি 4 হয়, তাহলে এতটুকু 4 লিখলাম, আর এই এতটুকু 3। 4 আর 3 সবাই বুঝছো কিনা দেখো, যদি বুঝে থাকো কমেন্টে লিখো 4 3 4 3 4 3 লিখো সবাই 4 3। গুড। কিভাবে আমরা 4 3 হলো এটা বুঝে গেলাম, যেহেতু এটা মূল বিন্দু 0 0, সেখান থেকে এতটুকু 4 আর এতটুকু 3। এখন আমি যদি রেডিয়াস বের করতে চাই, দেখো তো আমি যদি এইটা যোগ করে দেই, এই নীল কালারের এইটা, এটা কি তার রেডিয়াস হবে না ভাইয়া? অবশ্যই রেডিয়াস। কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু যোগ করলেই সেটা হবে কি হবে, রেডিয়াস হয়ে যায়। স্যার পিথাগোরাস থেকে এটা পাই, সেটা 5, এটা মুখস্থ রাখবা, 3 4 থাকলে ওটা 5 হয়। গুড। রিয়াদ, থ্যাংক ইউ, তোমরা আগে আগে করছো এটা। সো এটা 5 পেয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে তোর কত বলতো 5। সো পেয়ে গেছি রেডিয়াস। দেখি এই ইনফরমেশন থেকে কে আমাকে বলতে পারে এই বৃত্তের কেন্দ্র কত হবে। দেখি তোমরা কেমন বুঝলে এতক্ষণ। 4 5, গুড। তোমরা আসলেই মনোযোগ দিচ্ছ। এই চিত্র থেকে বোঝাই যাচ্ছে এটা কেন্দ্র হবে 4 5। কিভাবে বলো তো ভাইয়া? কারণটা হচ্ছে এটা যদি 4 হয়, মানে মূল বিন্দু থেকে দূরত্ব এটা 4, আর এখানে 5 উঠতেছি, তার মানে এটা হচ্ছে 4,5। ঠিক আছে? সো আর তোমাকে ঠেকাই কে নাকি? x মাইনাস 4 এটা পরে স্কয়ার প্লাস y মাইনাস 5 এটা পরে স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো ভাইয়া? 5 স্কয়ার। এখন ক্যালকুলেশন করতে পারবা, বাট এখানে একটু ছোট্ট কিন্তু আছে। সেটা হচ্ছে ভাইয়া, আপনি তো নিচের দিকে এটা আলাদা করলেন না, বলো তো এইটাতে আসলে কি হবে? সবকিছু তো সিমিলার, রাইট? এটা শুধুমাত্র হচ্ছে -5। সো তুমি যদি একবারে করতে চাও, তাহলে আমার সাজেশন হচ্ছে তুমি এই জায়গাতে মাইনাস না দেখে +-5 দিয়ে ফেলো, দিয়ে তুমি একবারে ক্যালকুলেশন করো। মানে এইভাবে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস কত হচ্ছে, তোমার হচ্ছে 5y, সরি 5 না 10y, তারপর এখানে হচ্ছে +16, আর এখানে হচ্ছে +-25, এখান থেকে আবার -25 থাকতেছে, মানে এখানে আসে আবার -25। এখানে তুমি একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, এখানে প্লাস মাইনাস কেন হবে, এখানে তো শুধুই প্লাস। ঠিক আছে, এটা বাদ, তার মানে আলটিমেটলি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x
প্লাস মাইনাস 10y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। তো এটা ক্যালকুলেশন করে দিলাম, দেখো সবাই বুঝছো কিনা, বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ ভাই ঠিক বলছো, আসলে আমার প্র্যাকটিসের অভাবে ক্যালকুলেশন ভুল হচ্ছে, একদম 100% ঠিক ধরেছো। বাট আমার কিন্তু কনসেপ্ট ঠিক আছে নাকি? সো আমার ক্যালকুলেশন ঠিক করাটা জরুরি না, ক্যালকুলেশন তুমি ঠিক করবা। দেখো ক্যালকুলেশন ঠিক করার দায়িত্ব তোমার, না ভাঙলেও হবে, রিটেন আসলে এই পর্যন্ত রেখে দিলেও স্যার মাইন্ড করবে না। বাট যদি এমসিকিউ হয় তাহলে তোমাকে তো আনসার মিলাইতে হবে, আনসার যদি এই ফরম্যাটে থাকে, ঠিক আছে? সো কনসেপ্ট বুঝে থাকলে বুঝছো তুমি অলোকে, যার কনসেপ্ট ঠিক আছে ক্যালকুলেশন দেখলেই হয়ে যাবে। সো আমি এখন পরবর্তীতে গেলাম, এখন আমার হচ্ছে একটা পোল কোশ্চেন। শোনো, প্র্যাকটিস না করলে সবারই ভুল হতে পারে, কজ মানুষ মাত্রই ভুল নাকি, ম্যান ইজ মর্টাল। কেন ভাই? আচ্ছা ঠিক আছে, এটা আমি পোলটা আমি এন্ড করে দিচ্ছি। দেখো শেয়ার দিলাম তোমাদের সাথে, কি দেখতে পাচ্ছ? আচ্ছা, অদ্ভুত ব্যাপার, তোমাদের 40% তোমরা দেখাচ্ছ ডি নান, আর 41% দেখাচ্ছ বোথ এ অ্যান্ড বি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আসলে কি হইলো। ওকে, যেটা হলো সেটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তাই তো ভাইয়া? এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি? জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হবে, তাই তো? আচ্ছা, জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি সি হয়, তার মানে সি হচ্ছে কোনো একটা সংখ্যার উপরে বর্গ, তার মানে সি জীবনেও নেগেটিভ হতে পারবে না। সি যদি নেগেটিভ না হয় তার মানে এটা আমার জীবনেও আনসার হবে না। এটা যদি আমার জীবনে আনসার না হয় তাহলে বোথ এ এন্ড বি এটাও আমার আনসার হবে না। তো আগেই তো আমি দুইটা বাদ দিয়ে ফেললাম, তাহলে হয় এখন নান হবে নাহলে এ হবে। সো আসলে কোনটা সঠিক আনসার সেটা পারাচ্ছে, কোনটা ভুল আনসার সেটা যদি আগে করতে পারো তাহলে ক্যালকুলেশন এমনি কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো কি করতে হবে, জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। তো এটা জি আমি কিভাবে বের করতে পারি? জি বের করার নিয়মটা হচ্ছে -2 দ্বারা ভাগ করতে হবে, রাইট? বা টু মানে এখানে যেহেতু জি স্কোয়ার করতেছে, আলটিমেটলি আমার জি এর মানটা যদি চাই তাহলে এটা মানটা হচ্ছে 5। সো এটাকে যদি বর্গ করো তার মানে হচ্ছে +25, তার মানে 1 নম্বর আনসার। কি হলো তোমাদের, তার মানে মোট তোমরা যারা করছো ম্যাক্সিমাম কারোর এটা হয় নাই, এটা পারা উচিত ছিল। দেখো এখন বুঝছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে সি লিখো। আর তোমরা একটু চোখ কান খোলা রেখো, তাহলে দেখছো আমি কিভাবে অপশন বি আর সি বাদ দিয়ে দিলাম। এবার একটু চোখ না মুখ সব খোলা রেখে পরীক্ষা দিবা। এবার সব বিভিন্ন চতুর্ভাগে জি আর এফ এর সাইন, বিভিন্ন চতুর্ভাগে জি আর এফ এর সাইন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট তোমাকে বলতেছি, দেখো বৃত্তের কেন্দ্র কিন্তু -g - f, বাট এটা যদি প্রথম কোঅর্ডিনেট হয় তাহলে এক্স এর মান কিন্তু পজিটিভ, ওয়াই এর মানটা কিন্তু নেগেটিভ। সরি, এক্স এর মানটা হচ্ছে পজিটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, মানে দুইটাই পজিটিভ হচ্ছে। তাহলে তোমার প্রথম কোঅর্ডিনেটে গেলে কিন্তু জিও হবে মাইনাস, এফও হবে কিন্তু ভাইয়া মাইনাস। দেখো তো এই ব্যাপারটা বুঝছো কিনা? মানে বৃত্তের কেন্দ্র যদি প্রথম চতুর্ভাগে থাকে, বৃত্তের কেন্দ্র যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র মনে করো এইচ কে চিন্তা করো, ঠিক আছে? এটা তো দুইটাই যদি পজিটিভ হতে পারে, কার্টেসিক স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু পজিটিভ, আর আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে জিএফ এ প্রকাশ করলে সেটা হয় -g - f। এটা একটু কনফিউশন লাগে, এর জন্য আমি আলাদা একটা দেখো ডেডিকেটেড স্লাইডই রাখছি শুধুমাত্র এটার জন্য। সো প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে জি এর মানটা হবে মাইনাস, এফ এর মানটা হবে মাইনাস। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঝটপট এটা জানাও, এটা ইম্পর্টেন্ট। গুড। আচ্ছা, অনেকে না বলতেছো কেন এই জিনিসটা আমি ঠিক বুঝলাম না। তোমাদের একটা জিনিস তো খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ, এটা বুঝছো কিনা তাই দেখো। এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে পজিটিভ, এবং কেন্দ্র যদি পজিটিভ হয় তার মানে মনে করো যে এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে -g, আর তোমার কে ইজ ইকুয়ালস টু হচ্ছে -f। এবার কি বুঝতে পেরেছো? এইচ ইজ ইকুয়ালস টু -g, কে ইজ ইকুয়ালস টু -f। এবার আমি তোমাকে এভাবে বুঝাই, দেখো ওইসব তুমি যদি কনফিউশন লাগে আমি সহজ করে বোঝাচ্ছি। দেখো এখানে গেলে এক্স মাইনাস কে পজিটিভ, রাইট? তার মানে এরকম চিন্তা করো, এইচ হচ্ছে আমার মাইনাস আর কে যেটা সেটা প্লাস। এবার দেখো তো এই ফরম্যাটে নিয়ে যাও। সো এইচ ইজ ইকুয়ালস টু যদি -g হয়, আর এইচ ইটসেলফ একটা মাইনাস, মনে করো এইচ এর মান হচ্ছে নেগেটিভ কোনো কিছু, তাহলে জি এর মানটা কি হয়ে যাচ্ছে বলো তো? এইচ এর মানটা হচ্ছে মাইনাস, তার মানে জি এর মানটা কিন্তু আবার প্লাস হয়ে গেল। আবার দেখো এখানে কে এর মানটা হচ্ছে পজিটিভ কোনো কিছু, আর কে মানে হচ্ছে -f, তাহলে আলটিমেটলি এফ এর মানটা কি থাকতেছে? মাইনাসই থাকতেছে। তার মানে তোমার দ্বিতীয় চতুর্ভাগে গেলে জি হবে হচ্ছে প্লাস, আর এফ হবে হচ্ছে মাইনাস। এই জিনিসটা বুঝলা কিনা একটু দেখো, যদি বুঝো কমেন্টে ঝটপট লিখো তো ভাইয়া। এবার কি ক্লিয়ার? এটা বুঝতে হবে।
আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে হলে কি হবে বলো? তৃতীয় চতুর্ভাগে আমার এইচ কি, এটাও মাইনাস, কে কি সেটাও মাইনাস, তার মানে মাইনাস এইচ মাইনাস কে দুইটাই মাইনাস। আবার এটা ইজ ইকুয়ালস টু কি, এইচ মানে ছিল হচ্ছে মাইনাস জি, সরি আগের স্লাইড, এখানে এইচ মানে হচ্ছে মাইনাস জি, এটা মানে হচ্ছে মাইনাস এফ। তার মানে তৃতীয় চতুর্ভাগে যদি যাই তাহলে এই ক্ষেত্রে আমার জিও হচ্ছে আলটিমেটলি প্লাস, এফ হচ্ছে আলটিমেটলি প্লাস। এই ব্যাপারটা কি বুঝছো কি বুঝো নাই? যদি বুঝে থাকো চতুর্থ চতুর্ভাগে জি এর মানটা কি হবে আর এফ এর মানটা কি হবে আমাকে ঝটপট জানাও, সবাই জানাও। আচ্ছা অনেকেই লিখছো, গুড। এবার কি তাহলে সবার ক্লিয়ার হয়েছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই ব্যাপারটা কিন্তু আমার জানাটা জরুরি, কারণ তোমাকে বলি ওই পরীক্ষাতে যখন যাই আমরা দেখি অনেক সময় বলা থাকে যে বৃত্তটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, নয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ওই কোন চতুর্ভাগে এই জিনিসগুলো অবস্থিত আছে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের এই জিনিসটা জরুরি। ঠিক আছে, তো চলো এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। সেটা হচ্ছে একটা গাণিতিক সমস্যা, সেটা বলতেছে একটা বৃত্ত এক্স অক্ষকে ওয়ান মানে স্পর্শ করে, ভালো কথা, এক্স অক্ষকে স্পর্শ করে, এবার কোথায় স্পর্শ করে সেটা বলে নাই, তো ধরে নিচ্ছি এই জায়গাতে আমার স্পর্শ করে। আর বলতেছি সেটা ওয়ান ওয়ান বিন্দুগামী, তো ধরলাম ওয়ান ওয়ান বিন্দু মানে হচ্ছে এখানে কোথাও একটা হবে, তার মানে ধরতেছি এইটা হচ্ছে আমার ওয়ান ওয়ান বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটা আমার ওয়ান ওয়ান। এখন দেখো বলতেছে এর কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই সরলরেখার উপর অবস্থিত। তো এক্স প্লাস ওয়াই সরলরেখা যদি থাকে তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 সরলরেখা, এটাকে আমি যদি ছেদক আকারে সাজাই তাহলে এটা দেখতে এরকম হয়, রাইট ভাইয়া? তার মানে এই যে হচ্ছে সেই সরলরেখাটা, এই সরলরেখাটাই হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। তার মানে এই যে বিন্দুতে ছেদ করলো এটা ছেদবিন্দু কেমন হবে বলতো ভাইয়া? এটা হচ্ছে 3 0, আর এটা তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 0 3। যদিও এই ইনফরমেশনটা আমার আসলে কোনো কাজেই দিবে না, বাট তাও আমি চিত্র আকার বোঝার সুবিধার্থে তোমাকে এখানে বললাম। আর প্রথম চতুর্ভাগে যেহেতু বলছে এর জন্য বৃত্তটা এরকম, নইলে কি হতো জানো? আচ্ছা যদি বৃত্তটা কোনো চতুর্ভাগ না বলতে পারতো, এটা একটা সরল রেখা এরকম না ভাইয়া, তাহলে বৃত্তটা কি এটার উপরে হতে পারতো না? দেখো এক্ষেত্রেও তো সে এক্স অক্ষকে স্পর্শ করে। বাট যদি এখানে আরেকটা কন্ডিশন আছে ওয়ান অন বিন্দুগামী তো হচ্ছে না, সে বলতেছে মনে করো এই কন্ডিশনটা দেওয়া না, তাহলে চিত্র এরকম হতে পারতো। বা এই অক্ষের উপরে কেন্দ্র নিয়ে কিন্তু দুই দিকেই করা সম্ভব, মানে এখানেও বৃত্তটা হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সো চিত্র যদি আমি আঁকবো আর কি কি কন্ডিশন দেওয়া আছে তার উপর বেসিস করতে হবে। সো ওয়ান ওয়ান বিন্দুগামী হতে হলে আমাকে এদিকেও হতে পারে, অবশ্য যদি বৃত্তটা মনে করো এরকম হয়, এমন একটা বৃত্ত সে মনে করো ওয়ান ওয়ান বিন্দুতে এরকম, এরকমও কিন্তু চাইলে হতে পারে। মনে করো এখানে আমার ওয়ান ওয়ান বিন্দুগামী, সো ওয়ান ওয়ান বিন্দুগামী, কেন্দ্র মনে করো সামহাও এটার উপর অবস্থিত, আবার এক্স অক্ষকে স্পর্শ করছে, এরকমও হতে পারে। বাট যেহেতু এখানে বলেই দিছে যে প্রথম চতুর্ভাগে কেন্দ্র, তার মানে এটাই আমার চিত্র। সো হোপফুলি ফিগার নিয়ে কারো কোনো কনফিউশন নাই। যদি না থাকে সো কমেন্টে এফ লিখে জানাও যে ভাইয়া ফিগার বুঝছি, এফ লিখো তাহলে বুঝবো ফিগার ক্লিয়ার, কেন অন্যগুলো হওয়া পসিবল না। সো এর জন্য ভাইয়া তোমরা শুধুমাত্র যে জিনিসটা করো এই ঝটপট করে না এই ইকুয়েশন গুলোর দিকে তাকাও। এই যে বাংলা ভাষাতে যে কিছু একটা কন্ডিশন দেওয়া থাকে এগুলো তোমরা বুঝতে চাও না, এই জিনিসগুলো মাস্ট বুঝতে হবে। সো এটা হচ্ছে বুয়েটে আসছে, দেখো 16-17 খুব রিসেন্ট একটা জিনিস। এখন কি বলতেছে বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা ভালো কথা, সো আমার কন্ডিশন আছে ওয়ান অন বিন্দুগামী এইটা। আচ্ছা ধরে নিচ্ছি এইটার কেন্দ্র যেটা সেটা কেন্দ্র মনে করো এইচ কে, ঠিক আছে? যদি এটা কেন্দ্র আচ্ছা এইচ কে হয়, আচ্ছা এইচ কে না ধরি, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যাই, এটা কেন্দ্র ধরি হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। যেহেতু প্রথম চতুর্ভাগে একটু আগেই বুঝলাম, আবার ব্যাক যাচ্ছে, প্রথম চতুর্ভাগে গেলে দেখো জি আর এফ দুইটাই মাইনাস হয়, সো এর জন্য আমি ধরে নিচ্ছি প্রথম চতুর্ভাগ যেহেতু মাইনাস জি মাইনাস এফ। এবার দেখো তো ভাইয়া, যেহেতু এই মাইনাস জি মাইনাস এফ এই বিন্দুটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 সরলরেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তার মানে আমি এক্স এর মান মাইনাস জি মাইনাস এফ বসালে সরলরেখাকে সিদ্ধ করলে এরকম হয় মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু 3। সো ফুল এই জিনিসটা বুঝছো সবাই? আচ্ছা এখন তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে যাই, স্ট্যান্ডার্ড ফর্মটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। বাট এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, কি বলতো শর্তটা? শর্তটা হচ্ছে বলছে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে, এবং আমরা জানি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয়, সি হয়। তার মানে আমরা এখানে যে জি মানে সি আছে এটাকে আমরা এখন রিপ্লেস করে দিতে পারি। কিভাবে রিপ্লেস করতে পারি দেখো পরের লাইনে দেখাচ্ছি। আর তুমি যদি পরীক্ষার হলে
একবারে করতে চাও, তুমি প্রথম লাইনে এই কাজটা করতে পারতা, মানে এখানে তুমি জি স্কোয়ার লিখে ফেলতে পারো, তোমার আর এই দ্বিতীয় লাইন করার দরকার নেই, তুমি লাইন গ্যাপ মারতে পারো, লাইন গ্যাপ মারার জন্য কোনো মার্কস কাটা যাবে না। এখন আর কি শর্ত দেওয়া আছে দেখো তো ভাইয়া, এটা ওয়ান ওয়ান বিন্দুগামী, যদি এটা ওয়ান ওয়ান বিন্দুগামী হয় তাহলে আমি কি লিখতে পারি, এক্স এখানে ওয়ান লিখতে পারি, তার মানে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে টু জি প্লাস এখানে হচ্ছে টু এফ, আর এখানে থাকতেছে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো, বা এরকম থাকে টু জি প্লাস টু এফ প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল, আচ্ছা এটা প্লাসটা এইভাবে রেখে দিলাম, সাজিয়ে লিখলাম। এখন দেখো এখানে আমার আননোন আছে কয়টা, দুইটা, আর দেখো সমীকরণ আছে দুইটা, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তুমি যদি প্রথম সমীকরণ থেকে জি এর মানটা বের করে এখানে বসাও তাহলেই হয়ে যাচ্ছে। বলতো প্রথম সমীকরণ থেকে আমি একটা ক্যালকুলেশন আবার করি, মনে এখান থেকে আমি জি এর মানটা বের করব। আচ্ছা এক কাজ করি, এখানে যেহেতু জি বেশি, এফ এর মানটা বের করে ইজি হচ্ছে, সো আমি এফ এর মানটা বের করি, সো এফটাকে আমি এই পারে নিয়ে যাই, সো এফটাকে ওই পারে নিয়ে গেলে হচ্ছে পজিটিভ এফ হয়, আর থ্রিটাকে এই পারে নিয়ে আসি, তার মানে এরকম থাকে মাইনাস জি মাইনাস থ্রি। ঠিক আছে ভাইয়া? ওকে, সো এখন আমরা এফ এর মানটা এখানে বসাই, সো বসাও তো, তাহলে টু জি প্লাস টু এফ, এফ যেন কত, এফ হচ্ছে মাইনাস জি মাইনাস থ্রি, প্লাস এখানে জি স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই মাইনাস জি মাইনাস এফ ইজ ইকুয়ালস টু থ্রি কিভাবে আবার বলবো কেন ভাই, নয়ন খেয়াল করতেছো না কেন, কেন্দ্রটা হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এটাকে অবশ্যই একে সিদ্ধ করবে, সো এক্স এর মানটা তুমি মাইনাস জি বসাও আর ওয়াই এর মানটা মাইনাস এফ বসাও, তাহলেই তো হয়ে যাচ্ছে মাইনাস জি মাইনাস এফ ইজ ইকুয়ালস টু থ্রি। এখন সে ক্যালকুলেশন ঝটপট করে ফেলি, এখানে হচ্ছে টু জি, যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থেকে মাইনাস ফোর জি, আর এখানে থেকে মাইনাস সিক্স, সো প্লাস এখানে কত থাকে জি স্কোয়ার, আর এখানে কত থাকলো প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে এখানে আলটিমেটলি কি থাকতেছে, এখানে ক্যালকুলেশন যদি করে একটু সাজাই তাহলে টু জি স্কোয়ার মাইনাস, মানে জি স্কোয়ার মাইনাস টু জি, আর এখান থেকে হচ্ছে মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো, সো এটাকে কি লেখা যায় জি, আচ্ছা মাইনাস টু, এটা হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে তোমরা এখন মিডিল টার্ম করতে পারো। ফামিন ভাই আছেন? হ্যাঁ, মোমেন আছি আমি। এখানে কি প্লাস হওয়ার দরকার ছিল কোথাও, না ক্যালকুলেশন এটা ঠিক আছে? কাটাকাটি হয়তো একটা ভ্যালু আসবে একটা না। কাটাকাটি হতো, আমি সেটাই চিন্তা করতেছি ক্যালকুলেশনে কি কোথাও ঝামেলা করে ফেললাম কিনা। দাঁড়া আমি কোথায় একটু ভুল হয়েছে দেখি। একটু বলো তো ভাইয়া। টু জি টু জি কাটা যাবে, টু জি আর হ্যাঁ টু, হ্যাঁ। ও আচ্ছা এখানে কেন ফোর জি লিখছে, আচ্ছা সরি, সেটাই তো আমি ভাবতেছি একটু ক্যালকুলেশন তো ইজি ছিল, কাটা কেন যায়নি, এখানে ফোর জি লিখে ফেলেছে, ওকে থ্যাংক ইউ। সো টু জি এখানে কাটা, এটা ক্যালকুলেশন তো ইজি ছিল সেটাই তো মনে করতেছিলাম, মাইনাস ফোর ইজ ইকস টু জিরো, সো আলটিমেটলি জি ইজ ইকস টু হচ্ছে আমার প্লাস মাইনাস টু, ব্যাস আর কিছু লাগবে না। জি এর মানটা পেয়ে গেছো, এখন তুমি এখানে কি এফ এর মানটাও পেয়ে যাচ্ছ, সো আলটিমেটলি এখানে তুমি সব কটাতে মান বসায় দাও, তুমি যদি মান বসায় দাও তাহলে তুমি এটা আনসার পেয়ে যাচ্ছ। সো দেখো প্রসেসটা বুঝছো কিনা, ক্যালকুলেশন বোঝার দরকার নেই, তুমি প্রসেসটা বুঝলেই চলবে, সবাই যদি প্রসেস বুঝে থাকো, সো পি লিখে থাকো, তাহলে বুঝে যাবো তোমার প্রসেস বুঝে গেছো কিভাবে এটা করতে হবে। ওকে ঠিক আছে, So, এখন আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা ভালো কথা, তার মানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে। শোনো যখনই দেখবা মূল বিন্দু যাচ্ছে সাথে সাথে মনে করে নিবা সি ইজ ইকুয়ালস টু জিরো। সো তোমার বৃত্তের ক্ষেত্রে আননোন তিনটা, একটা হচ্ছে জি, একটা এফ, একটা সি, এই তিনটা ভ্যানিশ করতে হবে, যদি মূল বিন্দু দিয়ে যাই সাথে সাথে পেয়ে গেলাম সি ইজ ইকুয়ালস টু জিরো। ভাইয়া কারো মনে হয় মাইক্রোফোন অন হয়ে গেছে, একটু আওয়াজ আসতেছে। সি ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এখন দেখো আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, ভাই এই মানগুলো খুব ভালো করে পড়বা। এক্স ও ওয়াই বার কিন্তু স্পষ্টভাবে বলে দিল ধনাত্মক দিক থেকে 3 আর 5 একক ছেদ করে, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এদিকে ধনাত্মক দিকে থেকে 3 ছেদ করছে, আর এটারও ধনাত্মক দিকের সাথে 5 একক ছেদ করছে, এখন বৃত্তের সমীকরণ চাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আগের ম্যাথে ভাই ইকুয়েশন দুইটা আসবে, আগের এটাতে সরি দুইটা আসবে না, কারণ আমার এখানে জিটা প্লাসটা নিতে পারবো না, শোনো এটাতে জি আমি প্লাস নিতে পারবো না, কেন, যেহেতু প্রথম চতুর্ভাগে, তাহলে জি এর মানটা শুধু মাইনাস টু নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য, নাহলে অনেকে এটা হয়তো ভুল করতাম, জি এর মানটা শুধু মাইনাস টু হবে। ওকে, এবার এখানে আসো, যেহেতু কি বলছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ ছেদ করে, তার মানে কি হবে বলতো, আমরা জানি ধনাত্মক দিক থেকে ছেদ করলে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হয়, বাট এখানে সি এর মানটা কত, সরি ধনাত্মক দিকের সাথে ছেদের অংশ হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এক মিনিট আমি দেখতেছি ফর্মুলাটাই, হ্যাঁ টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে।
টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যতটুকু অংশ ছেদ করে সেটা হচ্ছে 2। সো এখন সি যদি বাইরে যায় তার মানে থাকতেছে কি 2g স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। সো আলটিমেটলি তুমি এখান থেকে কি পাচ্ছ 2g ইজ ইকুয়ালস টু 3, তার মানে জি এর মানটা আমি পেয়ে গেলাম 3/2। সেম ভাবে দেখো ভাইয়া এক্ষেত্রে কি হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। সো আলটিমেটলি এখানে পাচ্ছি 2f ইজ ইকুয়ালস টু 5 বা f ইজ ইকুয়ালস টু তোমার 5/2। সো তুমি জি জানো, এফ জানো, সিও জানো, সব আননোন হয়ে গেছে। এখন জাস্ট এখানে বসাই দিবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়ালস টু 0। সি যেহেতু নাই এখানে জাস্ট মান বসাই দিবা জি আর এফ, মানে আলটিমেটলি 2 2 কাটাই যাচ্ছে, তার মানে এটা আনসার হবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 5y ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে ভাই, এটা কি বুঝতে পেরেছো? এই টাইপের ম্যাথ থাকলে কিভাবে করব? আবারও বলতেছি C0 কেন ভাইয়া, এটা প্রশ্ন করলে মায়ের দিব, মূল বিন্দু দিয়ে যায় তাহলে C0। এটা যদি না জানো তার মানে তুমি বৃত্ততে অনেক চরম ফাঁকিবাজি করে আসছো। সবাই সি লিখে ফেলো, যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই সি লিখো ভাইয়া, এটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। সো এখন চলো আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে একটা পোল কোশ্চেন। আমি পোলটা শেয়ার করে দিচ্ছি, সবাই এটা আনসার করো। তোমাদের 38% তোমরা বলছো এই আনসার, সবাই সবকিছুতেই ভোট দিছো, কেউ আসলে ফাঁকা রাখো নাই। আচ্ছা চলো দেখি এখন আসলে আনসার কোনটা হবে। সো তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 0 - 1 এবং 2 3 বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত এক্স অক্ষ হতে যে অংশ ছেদ করে তা হচ্ছে কি। ওকে, এটা বুয়েটে 10 11-তে, চুয়েটে 13 14-তে আসছে। তার মানে এই দুইটা যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয়, দুইটা প্রান্ত বিন্দু, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে বলো তো ভাইয়া? x - 0, রাইট? তারপর হচ্ছে x - 1 মানে আলটিমেটলি x - 2, তারপরে প্লাস y - 1 তার মানে হচ্ছে y+1 হয়ে গেল, তারপরে y - y2 তার মানে হচ্ছে -3। সো ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা কি থাকতেছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 এটা থাকে। তার মানে যদি একটু সাজাই তো এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বাস, এটা হচ্ছে আমার সমীকরণ। এখন এখান থেকে বের করতে বলছে যে এক্স অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে। তো ভাই এক্স অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে সেটা তো একটু আগে দেখালাম, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তার মানে আলটিমেটলি তোমার কি কি দরকার বলো তো? শুধু জি আর সি এর মান দরকার। তো সি এর মান কত, ক্ষেত্রে দেখতেই পাচ্ছ সি এর মানটা হচ্ছে -3, আর জি এর মান দরকার হলো, জি এর মানটা এখানে কত দেখি, কে বলতে পারো? -1, রাইট? এখন যদি এখানে সবকিছু মানটা বসা তাহলে কি হচ্ছে 2 রুট -1 এর পর বর্গ করলে আর কি হবে 1ই হচ্ছে, আর মাইনাস -3 তার মানে আলটিমেটলি +3, মানে 2 রুট ওভার 4। তার মানে এখানে থাকতেছে হচ্ছে 2 রুট ওভার 2 বা 4 আলটিমেটলি। এখন যেটা এখানে দৈর্ঘ্য, বুঝছো, কেউ বলতে পারো না যে কত অংশ ছেদ করো, এটা নেগেটিভ নেওয়া যাবে না, তার মানে এটা আলটিমেটলি 4। এবার আমাকে জানাও কমেন্টে যে তোমরা পারলা না কেন, এটাতে এত 2 মিনিট সময় দেওয়ার পরে কেন সমস্যা হলো বলো? জি এর মানটা ভাই হচ্ছে -1, জি এর মান -1। সো আমার এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এত একটু করতে 2 মিনিটের বেশি সময় কেন নিলা? তার মানে তোমরা কেন বেশি টাইম লাগছে আমি ঠিক বুঝলাম, আমি একটু হতাশ হয়ে গেছি। মাত্র 17% অংশগ্রহণ করতেছো ভাই, এরকম করলে হবে না, একটু প্র্যাকটিস করো। আচ্ছা এখন পরবর্তীতে যাচ্ছি, কেন লং ক্যালকুলেশন, আমি তো তোমাদের সাথে ক্যালকুলেশন করেই দেখাচ্ছি, ছোট্ট জিনিস। এখন পরবর্তী স্লাইডে গেলাম, এখানে দেখো এটা হচ্ছে এবার পরিবৃত্ত সংক্রান্ত। আচ্ছা পরিবৃত্ত মানে কি? একটা বর্গক্ষেত্র পরিবৃত্ত মানে ওই যে শীর্ষবিন্দুগুলো দিয়ে যে বৃত্তটা আঁকা হয় তাকে বলা হয় পরিবৃত্ত। সেটা ত্রিভুজে পরিবৃত্ত হতে পারে, বর্গের হতে পারে, চতুর্ভুজের, সবকিছু পরিবৃত্ত হতে পারে। আচ্ছা এখন পরবর্তী এখানে কোশ্চেনটা আগে তোমরা মনোযোগ দিয়ে পড়বো। আবারও বলতেছি ভাইয়া, চিত্র তোমার কখনোই দেওয়া থাকবে না, চিত্র তোমাকে নিজ দায়িত্বে এঁকে নিতে হবে। সো আমার এখানে চিত্র আকারে মানে মনে করো না যে চিত্র এঁকে দিব। আচ্ছা প্রথমে যেটা বলতেছে 4√2 বাহু বিশিষ্ট, যেহেতু বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কত 4√2। আচ্ছা আমরা মনে হয় একটা জিনিস জানি, যদি একটা বর্গক্ষেত্রে একটা বাহু এ হয় তার মানে এটাও এ, রাইট? তাহলে তার কর্ণ হয় হচ্ছে √2a পরিমাণ। এখন বাহু যদি হয় তোমার 4√2, বাহুই 4√2, তাহলে কর্ণ কত? তাহলে কর্ণ হবে হচ্ছে √2
টু এ, এ মানে আবার 4√2, সো আলটিমেটলি হচ্ছে 8 একক, 8 ইউনিট। ঠিক আছে, এটা কর্ণ। এখন বলতেছে সেই বর্গক্ষেত্রের একটা শীর্ষ নাকি 0, 3 বিন্দুতে অবস্থিত। আচ্ছা ভালো কথা, তার মানে একটা শীর্ষ দেখতেই পাচ্ছ এই জায়গাতে একটা, ধরো যে এই বিন্দুটা আমি সি বিন্দু বললাম, ঠিক আছে, সো তার সি বিন্দুতে একটা শীর্ষ আছে। আর কি বলছে, তার বিপরীত শীর্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত। আবার প্রশ্ন বুঝে দেখো, ওয়াই অক্ষের কোন সাইডের দিকে, পজিটিভ দিকেও তো হতে পারে, মানে ওপরের দিকেও যেতে পারে, আবার বিপরীতটা কি নিচের দিকেও আসতে পারে, রাইট? তার মানে এখানে বৃত্ত কিন্তু দুইটা হচ্ছে, একটা শীর্ষ এখানে, তাহলে আর একটা শীর্ষ মনে করো এখানে এ বিন্দু, সেটা উপরের দিকেও যেতে পারে, আবার আরেকটা শীর্ষ বি বিন্দু যেটা আমার নিচের দিকেও আসতে পারে। সো ফিগার বুঝছো কিনা সেটা আমাকে জানাও, যদি ফিগার বুঝে থাকো ঝটপট এফ লিখে ফেলো, ঝটপট এফ লিখে ফেলো। না সার্কেল আঁকাটা জরুরি না, তুমি জাস্ট তুমি বর্গক্ষেত্র দুটো আঁকলেই হবে, ঠিক আছে, গুড। সো ভাই ফিগার আগে বুঝতেই হবে তোমাকে, এটা না বুঝলে তুমি বাকিটা করতে পারবে না। এখন দেখো এটা কর্ণ দেওয়া আছে, কতটুকু পেলাম আমরা, 8 একক পেলাম, এটা কর্ণ হচ্ছে 8 একক। এই কথার মানে কি, এটার কর্ণ কি দেখো তো, এটা তার কর্ণ না, তার মানে এটা হচ্ছে তার 8, তাহলে এটাও কি তার কর্ণ না ভাইয়া, এটাও 8, রাইট? এবার দেখি তোমরা কি বুঝতে পারো। মনে করো এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু হচ্ছে 0, 3, বলো এই বিন্দু থেকে ঠিক ওয়াই অক্ষ বরাবর আমি যদি 8 একক উপরে উঠি, পজিটিভ উপরে উঠি, তাহলে যে বিন্দুটা পাই, মনে করো এই বিন্দু পাচ্ছি, তার স্থানাঙ্ক কত হওয়া উচিত জানাও তো কমেন্টে ঝটপট। 11, গুড, তার মানে 0, 11। আবার আমি যদি এই পার্টিকুলার বিন্দুটা থেকে নিচের দিকে 8 একক নামি, তাহলে যে বিন্দুটা পাচ্ছি বি, তার স্থানাঙ্ক কত হওয়া উচিত জানাও সবাই, 0, -5। ওকে, তার মানে এবার দেখো তো, প্রথমটার জন্য এটা হচ্ছে সেই বৃত্তের ব্যাস যেটা হচ্ছে এসি, আর পরবর্তীর জন্য ব্যাস হচ্ছে কি, বিসি। এই জিনিসটা ক্লিয়ার কিনা? প্রথমটার জন্য উপরের দিকে যে বৃত্ত করলাম তার ব্যাস হচ্ছে এসি, আর পরে যেটা করলাম তার ব্যাস হচ্ছে বিসি। এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় সবাই সি লিখে ফেলো, ভাই এটা ক্লিয়ার। আচ্ছা, এখন এই ম্যাথটা একটু আগে করলাম না, তোমাকে এখানে সলভ করে দিলাম, এই যে ভাই এটা ফর্মুলা x-x1 + y-y1। যদি তুমি ব্যাসের প্রান্ত বিন্দু জানো, যদি ব্যাসের প্রান্ত বিন্দু জানো তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সো প্রথম ক্ষেত্রে এ আর সি দিয়ে আমরা একটা বৃত্ত পাবো, সো আমি এখানে ছোট্ট করে লিখে ফেলতেছি, প্রথম বৃত্তের সমীকরণ এরকম হবে x-x1 তার মানে 0, তারপর হচ্ছে কত x-x2 সেটাও 0, প্লাস y-y1 তার মানে 11, তারপর y-y2 মানে 3 = 0। সো এটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ। একটু সাজুগুজু করবা, মানে সাজুগুজু করা মানে একটু ক্যালকুলেশন করবা, আমার এখানে জায়গা একটু কম, আমি ক্যালকুলেশনটা ভাই করে দিলাম না। সেম ভাবে বলো তো ভাইয়া, এই বিসি কে আমি যদি ব্যাস ধরি তাহলে সেইটার তোমার বৃত্তের সমীকরণ কি হচ্ছে, একই জিনিস না? আবার দেখো x-x1 স্টিল কত 0, তারপর x-x2 এটা x2 সেটাও আমার 0, প্লাস y-y1 সেটা y1 কত বলতো 3, তারপর y-y2 সেটা কত -5, সো মাইনাস মাইনাস এর জন্য আবার প্লাস হয়ে গেল, এটা = 0। ঠিক আছে, সো এটা যদি ক্যালকুলেশন করো এরকম আসবে x² + y² + 2y - 15 = 0। ঠিক আছে, এটার আনসার। তোমার মনে হচ্ছে অনেকে রাগ করতেছে ভাই, ক্যালকুলেশন আপনি ফুল ম্যাথটা করে দিচ্ছেন না। আচ্ছা যাও, এটার আনসারটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে x² + y² - 14y + 33 = 0। একটা লাইনই ভাই বাদ ছিল। ওকে, সো দুইটার আনসার। সবাই যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখো ক্লিয়ার, যে ভাই এটা আমরা বুঝতে পেরেছি, লিখো তো। ওকে, সো ভাই তোমাদের আসলে আমি ম্যাথ 100টা সলভ করে দিয়ে কোনো লাভ নাই, আমাকে তোমাকে যেটা শেখানো উচিত সেই জিনিসটা হচ্ছে টেকনিক, কিভাবে চিন্তা করতে হবে, হাউ টু থিঙ্ক, এই চিন্তা করাটা আগে শেখাইতে হবে। সো চিন্তা করার জন্য বারবার জিনিসটা বলতেছি ভাই, তুমি কি ছবি আঁকা শিখো, ফিগার আঁকো, ফিগার আঁকলে ম্যাথের 50% এমনি হয়ে যায় ভাই। ঠিক আছে, এখন চলো পরবর্তীতে যাই, সেটা হচ্ছে ছেদবিন্দুগামী। কেউ যদি এবার প্রশ্ন করে ভাই ছেদবিন্দু আর স্পর্শবিন্দু কি, এবার কিন্তু ধরে মার দিব, আমি তো শুরুতেই বলছি ছেদবিন্দু আর স্পর্শবিন্দু কি। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ছেদ করবে, তাই তো? আচ্ছা, যদি দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা বের করতে চাই, তার মানে কি করবো, মনে করি যে একটা বৃত্ত এটাও, আর একটা বৃত্ত মনে করি এরকম, সো দুইটা বৃত্তের ছেদবিন্দু কোথায় বলো তো, এই যে এইটা আর এইটা, কারণ আমাকে আরো একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে মনে করো এরকম একটা সবুজটা,
এটা বৃত্ত হলো না ডিম হলো ঠিক বুঝতেছি না, বাট ধরে নাও বৃত্ত হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? ওকে, এইটা বোঝানোর পরে ভাই ব্রেক দিচ্ছি, টেনশন নিও না, 1 ঘন্টা হোক তারপর ব্রেক দিচ্ছি। ক্লিয়ার এটা? ওকে, সো এটাকে আসলে খলিফাস রুল বলে। সেই ফর্মুলাটা কি, তোমাকে দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, মনে করো নীলটা এটা হচ্ছে সি1 বৃত্ত আর লালটা মনে করো সি2 বৃত্ত, আর আমাকে বের করতে হচ্ছে এই সবুজটা। ঠিক আছে, সো এই সবুজটার ইকুয়েশন হবে হচ্ছে সি1 প্লাস একটা কনস্ট্যান্ট নিব কে ইনটু সি2 ইজ ইকুয়ালস টু 0। সেখানে একমাত্র আননোন থাকতেছে আমার হচ্ছে এই কে, যে করে হোক কে এর মানটা আমার বের করতে হবে। আমি পরবর্তী যে এই ম্যাথটা করে আমি বুঝাই দিচ্ছি। আর যদি এরকম থাকে যে একটা বৃত্ত আছে, মনে করো একটা বৃত্ত আর একটা সরল রেখা আছে, এটা সরল রেখা, তাদের যে ছেদবিন্দু আছে এই দুইটা ছেদবিন্দু দিয়ে তোমার হচ্ছে রেখা তোমার ইয়ে যাবে, আর একটা বৃত্ত আঁকতে হবে। সেটা কি হবে, সেটা সমীকরণ হচ্ছে সেই বৃত্তর ইকুয়েশন ধরো হচ্ছে সি প্লাস একটা কনস্ট্যান্ট কে আর সরলরেখার ইকুয়েশন মনে করো এল, এটা ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে ভাইয়া? সো এখন আমি এই ম্যাথটা করি। দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা y ইজ ইকুয়ালস টু 2 রেখাকে 3 2 বিন্দুতে স্পর্শ করে। তার মানে এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 2 রেখা যাকে কোন বিন্দুতে স্পর্শ করছে, 3 2 বিন্দুতে স্পর্শ করছে, ভালো কথা, এবং 1 4 বিন্দু দিয়ে যায়। তার মানে ধরলাম এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে 1 4 বিন্দু দিয়ে যায়। এখন সেই বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন আমি দেখো এই যে একটা বৃত্ত, সেই বৃত্তের সমীকরণটা আমার দরকার। সো এটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারতেছি, দেখো একটা সরল রেখা দেওয়া আছে আর একটা বিন্দু, বাট এই বিন্দুটাকে আমি কিন্তু এইভাবে যদি লিখি, প্রত্যেকটা বিন্দু মানে একটা বিন্দু বৃত্ত, এটা কি তোমরা বুঝো? বিন্দু মানে কিন্তু একটা বিন্দু বৃত্ত। তার মানে দেখো এই যে এটাকে যদি আমি একটা বৃত্ত বানাতে চাই, তার মানে তার সমীকরণ হচ্ছে এরকম এক্স মাইনাস 3, আচ্ছা আমি একবারে সমীকরণ আকারে লিখি, মানে এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y, আমার তো প্লাস সি দরকার, রাইট? সি থাকবে না কারণ তার রেডিয়াসটা 0। আচ্ছা আমি তোমরা যদি, আমার মনে হয় এভাবে লিখলে ক্যালকুলেশনটা ইজি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখো এভাবে লিখো, নইলে তোমাকে আবার ক্যালকুলেশন করা লাগতেছে, তো এটাই করো। দেখো এটা হচ্ছে একটা বিন্দুবৃত্ত, দেখো তো এটা বুঝছো কিনা, যে কোনো বিন্দুকেই আমরা বিন্দুবৃত্ত বলতে পারি, এটা বুঝছো কিনা দেখো, যদি বুঝো তো কমেন্টে এটা লিখো। প্রত্যেকটা বিন্দু, আবারও বলতেছি যদি কেউ না বুঝে থাকো আবারও বলতেছি ভাইয়া, প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমার বিন্দুবৃত্ত। তুমি তার রেডিয়াসটাকে করে ফেলবা হচ্ছে 0। ঠিক আছে, সো এখন তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। এবার এটাকে তুমি একটু ক্যালকুলেশন করে ফেলো। যদি ক্যালকুলেশন করো তাহলে কি হচ্ছে দেখো, ওই আগের মতো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y, আর এখানে কত থাকে 9 আর 4, তাই তো 13, 13 ইজ ইকুয়ালস টু 0। ব্যাস আমার বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। এখন তাহলে আমার এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেল না ভাইয়া, যে একটা বৃত্ত দেওয়া আছে আর একটা সরল রেখা দেওয়া আছে। সো বৃত্ত সরলরেখা হলে ইকুয়েশনটা যেন কিভাবে লিখতে হবে, প্রথমে লিখো বৃত্তের ইকুয়েশন, মানে এরকম লিখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 প্লাস কে ইন্টু দে সরল রেখাটা। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবা, শোনো, সরল রেখার ওই পাশে সবসময় 0 করে নিবা। তার মানে এটাকে একটু সাজাও, y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, ডান পাশে সবসময় 0 করে নিবা। ইভেন এইটারও দেখো ডান পাশে আমি 0 করে নিছি, দুইটারই ডান পাশে 0 করে নিতে হবে। সো y মাইনাস 2 এইটা ইজ ইকুয়ালস টু, এবার 0 লিখো। এইটাই হচ্ছে আমার সেই বৃত্তের সমীকরণ। সো এখানে বারবারই বলতেছে একমাত্র আননোন থাকবে, সেটা হচ্ছে কে, আর এই কেটাকে সলভ করার জন্য একটা কন্ডিশন দেওয়াই থাকবে। দেখো কন্ডিশন দেওয়া আছে, সেটা কি, সেটা 1 4 বিন্দুগামী। যেহেতু এটা 1 4 বিন্দুগামী হয়, তাহলে দেখো তো 1 4 বিন্দুগামী হলে আমি এক্স এর মানটা কত বসাবো, 1 বসাবো, ওয়াই এর মানটা 4 বসাবো। তাহলে এখান থেকে আমি এভাবে লিখতে পারি না ভাইয়া, 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 6 ইন্টু 1 মানে 6 মাইনাস 4 মানে এখানে হচ্ছে 16 হচ্ছে, তারপর এখানে থাকতেছে প্লাস 13 প্লাস কে, আর ওয়াই এর মানটা কত জন্য 4 মাইনাস 2 মানে একবারে লিখে দিলাম কে ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0। দেখো ভাই এখানে একমাত্র আননোন হচ্ছে আমার কে। ঠিক আছে ভাইয়া, বুঝছো? এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে কি হচ্ছে দেখো, এই 16 এখানে কাটা, তোমরা অলরেডি বুঝে গেছো যে ভাই ক্যালকুলেশনে খুবই দুর্বল, মনে হয় ভুল করে ফেলবে। দেখো 13 আর একে হচ্ছে 14, সো আর এখানে কত থাকতেছে
-6, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা মান আসতেছে হচ্ছে -4। ঠিক আছে, ওই পারে পার করে দিলাম, কে এর মানটা -4। দেখো তো ভাইয়া ঠিক করেছি কিনা। ওকে, আমি প্রসেসটা আবার শুরু থেকে বলতেছি, যারা বুঝো নাই তাদের জন্য কিভাবে ক্যালকুলেশন করলাম। বলা আছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা একটা সরল রেখাকে, সেই সরলরেখাটা কত, y = 2 সরলরেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করছে।